সৈয়দ মুজতবা আলীর লেখা পঞ্চতন্ত্র গ্রন্থের অন্তর্গত বই কেনা প্রবন্ধ পাঠ। বই কেনা। মাছি মারা কেরানি নিয়ে যত ঠাট্টা রসিকতাই করি না কেন, মাছি ধরা যে কত শক্ত সে কথা পর্যবেক্ষণশীল ব্যক্তিমাত্রই স্বীকার করে নিয়েছেন। মাছিকে যেদিক দিয়েই ধরতে যান না কেন, সে ঠিক সময় উড়ে যাবেই। কারণ অনুসন্ধান করে দেখা গিয়েছে দুটো চোখ দিয়েই মাছির কারবার নয়, তার সমস্ত মাথা জুড়ে নাকি গাদা গাদা চোখ বসানো আছে। আমরা দেখতে পাই শুধু সামনের দিক, কিন্তু মাছির মাথার চতুর্দিকে চক্রাকারে চোখ বসানো আছে বলে সে একই সময়ে সমস্ত পৃথিবীটা দেখতে পায়। তাই নিয়ে গুণী ও জ্ঞানী আনাতুল ফ্রাঁস দুঃখ করে বলেছেন, হায়, আমার মাথার চতুর্দিকে যদি চোখ বসানো থাকতো, তাহলে আচক্রবালে বিস্তৃত এই সুন্দর ধরনীর সম্পূর্ণ সৌন্দর্য একসঙ্গেই দেখতে পেতুম। কথাটা যে খাঁটি সে কথা চোখ বন্ধ করে একটুখানি ভেবে নিলেই বোঝা যায়, এবং বুঝে নিয়ে তখন এক আফসোস ছাড়া আর অন্য কিছু করবার থাকে না। কিন্তু এইখানেই ফ্রাঁসের সঙ্গে সাধারণ লোকের তফাৎ। ফ্রাঁস সান্ত্বনা দিয়ে বলেছেন, কিন্তু আমার মনের চোখ তো মাত্র একটি কিংবা দুটি নয়, মনের চোখ বাড়ানো কমানো তো সম্পূর্ণ আমার হাতে। নানা জ্ঞান বিজ্ঞান যতই আমি আয়ত্ত করতে থাকি, ততই এক একটা করে আমার মনের চোখ ফুটতে থাকে। পৃথিবীর আর সব সভ্যজাত যতই চোখের সংখ্যা বাড়াতে ব্যস্ত, আমরা ততই আরব্য উপন্যাসের একচোখা দৈত্যের মতো ঘোঁত ঘোঁত করি, আর চোখ বাড়াবার কথা তুললেই চোখ রাঙাই। চোখ বাড়াবার পন্থাটা কি? প্রথমত বই পড়া, এবং তার জন্য দরকার বই কেনার প্রবৃত্তি। মনের চোখ ফোটানোর আরও একটা প্রয়োজন আছে। বার্ট্রান্ড রাসেল বলেছেন, সংসারে জ্বালা যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে মনের ভিতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকালে তার ভিতর ডুব দেওয়া। যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে, ভবযন্ত্রণা এড়াবার ক্ষমতা তার ততই বেশি হয়। অর্থাৎ সাহিত্যে সান্ত্বনা না পেলে দর্শন, দর্শন কুলিয়ে উঠতে না পারলে ইতিহাস, ইতিহাস হার মানলে ভূগোল, আরও কত কী। কিন্তু প্রশ্ন, এই অসংখ্য ভুবন সৃষ্টি করি কী প্রকারে? বই পড়ে, দেশ ভ্রমণ করে। কিন্তু দেশ ভ্রমণ করার মতো সামর্থ্য এবং স্বাস্থ্য সকলের থাকে না। কাজেই শেষ পর্যন্ত বাকি থাকে বই। তাই ভেবেই হয়তো ওমর খৈয়াম বলেছিলেন, হিয়ার উইথ এ লোফ অফ ব্রেড beneath the bough, a flask of wine, a book of verse in thou, beside the singing in the wilderness, and wilderness is paradise enough. রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু বইখানা অনন্ত যৌবনা, যদি তেমন বই হয়। তাই বোধ করি খৈয়াম তার বেহেশতের সরঞ্জামের ফিরিস্তি বানাতে গিয়ে কেতাবের কথা ভোলেননি। আর খৈয়াম তো ছিলেন মুসলমান। মুসলমানদের পয়লা কেতাব কোরআনের সর্বপ্রথম যে বাণী মোহাম্মদ সাহেব শুনতে পেয়েছিলেন, তাতে আছে আল্লামা বিল কলমি, অর্থাৎ আল্লাহ মানুষকে জ্ঞান দান করেছেন কলমের মাধ্যমে, আর কলমের আশ্রয় তো পুস্তকে। বাইবেল শব্দের অর্থ বই। বই পার এক্সেলসেন্স, সর্বশ্রেষ্ঠ পুস্তক, দ্য বুক। যে দেবকে সর্বমঙ্গল কর্মের প্রারম্ভে বিঘ্নহন্তারূপে স্মরণ করতে হয়, তিনিই তো আমাদের বিরাটতম গ্রন্থ সহস্তে লেখার গুরুভার আপন স্কন্ধে তুলে নিয়েছিলেন। গণপতি গণ অর্থাৎ জনসাধারণের দেবতা,
জনগণ যদি পুস্তকের সম্মান করতে না শেখে তবে তারা দেবভ্রষ্ট হবে। কিন্তু বাঙালি নাগর ধর্মের কাহিনী শোনে না। তার মুখে ওই এক কথা, অত কাঁচা পয়সা কোথায় পাওয়া যে বই কিনব। কথাটার মধ্যে একটুখানি সত্য কনিষ্ঠা পরিমাণ লুকানো রয়েছে। সেইটুকু এই যে বই কিনতে পয়সা লাগে, ব্যাস, এর বেশি আর কিছু নয়। বইয়ের দাম যদি আরও কমানো যায় তবে আরও অনেক বেশি বই বিক্রি হবে, সে বিষয়ে সন্দেহ নেই। তাই যদি প্রকাশককে বলা হয় বইয়ের দাম কমাও, তবে সে বলে বই যথেষ্ট পরিমাণে বিক্রি না হলে বইয়ের দাম কমাবো কী করে? কেন মশাই, সংখ্যার দিক দিয়ে দেখতে গেলে বাংলা পৃথিবীর 6 অথবা 7 নম্বরের ভাষা। এই ধরুন ফরাসি ভাষা, এ ভাষায় বাংলার তুলনায় ঢের কম লোক কথা কয়, অথচ যুদ্ধের পূর্বে 12 আনা 14 আনা জোর 5 শিখে দিয়ে যে কোনো ভালো বই কেনা যেত। আপনারা পারেন না কেন? আগে ফরাসি প্রকাশক নির্ভয়ে যে কোনো ভালো বই এক ঝটকায় 20,000 ছাপাতে পারে। আমাদের নাভিশ্বাস ওঠে 2,000 ছাপাতে গেলেই। বেশি ছাপিয়ে দেউলে হব নাকি? তাই এই অচ্ছেদ্য চক্র, বই সস্তা নয় বলে লোকে বই কেনে না, আর লোকে বই কেনে না বলে বই সস্তা করা যায় না। এই চক্র ছিন্ন তো করতেই হবে। করবে কে? প্রকাশক না ক্রেতা? প্রকাশকের পক্ষে করা কঠিন, কারণ ওই দিয়ে সে পেটের ভাত জোগাড় করে। সে ঝুঁকিটা নিতে নারাজ, এক্সপেরিমেন্ট করতে নারাজ, দেউলে হওয়ার ভয়ে। কিন্তু বই কিনে কেউ তো কখনো দেউলে হয়নি। বই কেনার বাজেট যদি আপনি 3 গুণও বাড়িয়ে দেন তবু তো আপনার দেউলে হবার সম্ভাবনা নেই। মাঝখান থেকে আপনি ফ্রাঁসের মাছির মতো অনেকগুলো চোখ পেয়ে যাবেন। রাসেলের মতো একগাদা নতুন ভুবন সৃষ্টি করে ফেলবেন। ভেবে চিনতে অগ্রপশ্চাৎ বিবেচনা করে বই কেনে সংসারী লোক। পাড় পাঠক বই কেনে প্রথমটায় দাঁত মুখ খিঁচিয়ে, তারপর চেখে চেখে সুখ করে করে, এবং সর্বশেষে সে কেনে খ্যাপার মতো এবং চুর হয়ে থাকে তার মধ্যেখানে। এই একমাত্র ব্যসন, একমাত্র নেশা, যার দরুন সকালবেলা চোখের সামনে সারে সারে গোলাপি হাতি দেখতে হয় না, লিভার পচে পটল তুলতে হয় না। আমি নিজে কি করি? আমি একধারে প্রডিউসার এবং কনজিউমার। তামাকের মিক্সচার দিয়ে আমি নিজেই সিগারেট বানিয়ে প্রডিউসার এবং সেইটে খেয়ে নিজেই কনজিউমার। আরও বুঝিয়ে বলতে হবে, আমি একখানা বই প্রডিউস করেছি, কেউ কেনে না বলে আমি কনজিউমার, অর্থাৎ নিজেই মাঝে মাঝে কিনি। মার্ক টুয়েনের লাইব্রেরিখানা নাকি দেখবার মতো ছিল। মেঝে থেকে ছাদ পর্যন্ত বই, বই, শুধু বই। এমনকি কার্পেটের উপরেও গাদা গাদা বই স্তূপীকৃত হয়ে পড়ে থাকত, পা ফেলা ভার। এক বন্ধু তাই মার্ক টুয়েনকে বললেন, বইগুলো নষ্ট হচ্ছে, গোটা কয়েক সেলফ জোগাড় করছো না কেন? মার্ক টুয়েন খানিকক্ষণ মাথা নিচু করে ঘাড় চুলকে বললেন, ভাই বলছো ঠিকই, কিন্তু লাইব্রেরিটা যে কায়দায় গড়ে তুলেছি সেলফ তো আর সে কায়দায় জোগাড় করতে পারি নে। সেলফ তো আর বন্ধু বান্ধবের কাছে থেকে ধার চেয়ে নেওয়া যায় না। শুধু মার্ক টুয়েনই না, দুনিয়ার অধিকাংশ লোকই লাইব্রেরি গড়ে তোলে কিছু বই কিনে, আর কিছু বই বন্ধু বান্ধবের কাছ থেকে ধার করে ফেরত না দিয়ে। যে মানুষ পরের জিনিস গলা কেটে ফেললেও ছোবে না, সেই লোকই দেখা যায় বইয়ের বেলা সর্বপ্রকার বিবেক বর্জিত। তার কারণটা কি? এক আরব পণ্ডিতের লেখাতে সমস্যাটার সমাধান পেলুম। পণ্ডিত লিখেছেন, ধনীরা বলে পয়সা কামানো দুনিয়াতে সবচেয়ে কঠিন কর্ম, কিন্তু জ্ঞানীরা বলেন না, জ্ঞানার্জন সবচেয়ে শক্ত কাজ। এখন প্রশ্ন, কার দাবিটা ঠিক, ধনীর না জ্ঞানীর? আমি নিজে জ্ঞানের সন্ধানে ফিরি, কাজে আমার পক্ষে নিরপেক্ষ হওয়া কঠিন। তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, সেইটি আমি বিচক্ষণ জনের চক্ষুগোচর করতে চাই। ধনীর মেহনতের ফল হলো টাকা।
সে ফল যদি কেউ জ্ঞানীর হাতে তুলে দেয় তবে তিনি সেটা পরমানন্দে কাজে লাগান। এবং শুধু তাই নয়, অধিকাংশ সময়েই দেখা যায় জ্ঞানীরা পয়সা পেলে খরচ করতে পারেন ধনীদের চেয়ে অনেক ভালো পথে, ঢের উত্তম পদ্ধতিতে। পক্ষান্তরে জ্ঞানচর্চার ফল সঞ্চিত থাকে পুস্তকরাজিতে, এবং সে ফল ধনীদের হাতে গায়ে পড়ে তুলে ধরলেও তারা তার ব্যবহার করতে জানে না, বই পড়তে পারে না। আরব পণ্ডিত তাই বক্তব্য শেষ করেছেন QED দিয়ে, অতএব সব প্রমাণ হলো জ্ঞানার্জন ধনার্জনের চেয়ে মহত্তর। তাই প্রকৃত মানুষ জ্ঞানের বাহন পুস্তক জোগাড় করার জন্য অকাতরে অর্থ ব্যয় করে, একমাত্র বাংলাদেশ ছাড়া। সেদিন তাই নিয়ে শোক প্রকাশ করাতে আমার জনৈক বন্ধু একটি গল্প বললেন। এক ড্রয়িং রুম বিহারিণী গিয়েছেন বাজারে স্বামীর জন্মদিনের জন্য সওগাত কিনতে। দোকানদার এটা দেখায়, সেটা শোঁকায়, এটা নাড়ে, সেটা কাড়ে, কিন্তু গরবিনী ধনির উভয়ার্থে কিছুই আর মনঃপূত হয় না। সব কিছুই তার স্বামীর ভাণ্ডারে রয়েছে। শেষটায় দোকানদার নিরাশ হয়ে বললে, তবে একখানা ভালো বই দিলে হয় না? গরবিনী নাসিকা কুঞ্চিত করে বললেন, সেও তো ওর একখানা রয়েছে। যেমন স্ত্রী তেমনি স্বামী, একখানা বই তাদের পক্ষে যথেষ্ট। অথচ এই বই জিনিসটার প্রকৃত সম্মান করতে জানে ফ্রান্স। কাউকে মোক্ষম মারাত্মক অপমান করতে হলেও তারা ওই জিনিস দিয়েই করে। মনে করুন আপনার সবচেয়ে ভক্তি ভালোবাসা দেশের জন্য, তাই যদি কেউ আপনাকে ডাহা বেইজ্জত করতে চায় তবে সে অপমান করবে আপনার দেশকে। নিজের অপমান আপনি হয়তো মনে মনে 50 গুণ নিয়ে সরে যাবেন, কিন্তু দেশের অপমান আপনাকে দংশন করবে বহুদিন ধরে। আঁদ্রে জিদের মেলা বন্ধুবান্ধব ছিলেন, অধিকাংশই নামকরা লেখক। জিদ রুশিয়া থেকে ফিরে এসে সোভিয়েত রাজ্যের বিরুদ্ধে একখানা প্রাণঘাতী কেতাব ছাড়েন। প্যারিসের স্তালিনীয়রা তখন লাগলো জিদের পিছনে, গালিগালাজ কটু কাটাব্য করে জিদের প্রাণ অতিষ্ঠ করে তুলল। কিন্তু আশ্চর্য, জিদের লেখক বন্ধুদের অধিকাংশই চুপ করে সব কিছু শুনে গেলেন, জিদের হয়ে লড়লেন না। জিদের জিগরে জোর চোট লাগলো। তিনি স্থির করলেন এদের একটা শিক্ষা দিতে হবে। কাগজে বিজ্ঞাপন বেরোলো, জিদ তার লাইব্রেরিখানা নিলামে বেচে দেবেন বলে মনস্থির করেছেন। প্যারিস খবর শুনে প্রথমটাই মূর্ছা গেল, কিন্তু সম্বিত ফেরা মাত্রই মুক্তকচ্ছ হয়ে ছুটল নিলামখানার দিকে। সেখানে গিয়ে অবস্থা দেখে সকলেরই চক্ষু স্থির। যেসব লেখক জিদের হয়ে লড়েননি, তাদের যেসব বই তারা জিদকে স্বাক্ষর সহ উপহার দিয়েছিলেন, জিদ মাত্র সেগুলোই নিলামে চড়িয়েছেন। জিদ শুধু জঞ্জালই বেচে ফেলেছেন। প্যারিসের লোক তখন যে অট্টহাস্য ছেড়েছিল সেটা আমি ভূমধ্য সাগরের মধ্যিখানে জাহাজে বসে শুনতে পেয়েছিলাম। কারণ খবরটার গুরুত্ব বিবেচনা করে রয়টার সেটা বেতারে ছড়িয়েছিলেন। জাহাজের টাইপ করা 100 লাইনে দৈনিক কাগজ সেটা সাড়ম্বরে প্রকাশ করেছিল। অপমানিত লেখকরা তিন ডবল দামে আপন আপন বই লোক পাঠিয়ে তড়িঘড়ি কিনিয়ে নিয়েছিলেন। যত কম লোকে কেনাকাটার খবরটা জানতে পারে ততই মঙ্গল। বাংলাদেশে নাকি একবার এরকম টিকিট বিক্রি হয়েছিল। শুনতে পাই এরা নাকি জিদকে কখনো ক্ষমা করেননি। আর কত বলবো, বাঙালির কি চেতনা হবে? তাও বুঝতুম যদি বাঙালির জ্ঞান তৃষ্ণা না থাকতো। আমার বেদনাটা সেইখানে। বাঙালি যদি হটেনটেট হতো তবে কোনো দুঃখ ছিল না। এরকম অদ্ভুত সংমিশ্রণ আমি ভূভারতের কোথাও দেখিনি। জ্ঞান তৃষ্ণা তার প্রবল, কিন্তু বই কেনার বেলা সে অবলা। আবার কোনো কোনো বেশরম বলে বাঙালির পয়সার অভাব। বটে, কোথায় দাঁড়িয়ে বলছে লোকটা এ কথা? ফুটবল মাঠের সামনে দাঁড়িয়ে, না সিনেমার টিকিট কাটার কিউ থেকে? থাক,
আমাকে খামোখা চটাবেন না। বৃষ্টির দিন, খুশ গল্প লিখব বলে কলম ধরেছিলুম, তাই দিয়ে লেখাটা শেষ করি। গল্পটা সকলেই জানেন, কিন্তু তার গূঢ়ার্থ মাত্র কাল বুঝতে পেরেছি। আরব্যোপন্যাসের গল্প। এক রাজা তার হেকিমের একখানা বই কিছুতেই বাগাতে না পেরে তাকে খুন করেন। বই হস্তগত হলো। রাজা বাহ্যজ্ঞান হারিয়ে বইখানা পড়ছেন, কিন্তু পাতায় পাতায় এমনি জুড়ে গিয়েছে যে রাজা বারবার আঙুল দিয়ে মুখ থেকে থুতু দিয়ে জোড়া পাতা ছাড়িয়ে পাতা উল্টোচ্ছেন। এদিকে হেকিম আপন মৃত্যুর জন্য তৈরি ছিলেন বলে প্রতিশোধের ব্যবস্থাও করে গিয়েছিলেন। তিনি পাতায় পাতায় কোণের দিকে মাখিয়ে রেখেছিলেন মারাত্মক বিষ। রাজার আঙুল সেই বিষ মেখে নিয়ে যাচ্ছে মুখে। রাজাকে এই প্রতিহিংসার খবরটিও হেকিম রেখে গিয়েছিলেন কেতাবের শেষ পাতায়। সেইটে পড়ার সঙ্গে সঙ্গে রাজা বিষ বাণের ঘায়ে ঢলে পড়লেন। বাঙালির বই কেনার প্রতি বৈরাগ্য দেখে মনে হয় সে যেন গল্পটা জানে, আর মরবার ভয়ে বই কেনা, বই পড়া ছেড়ে দিয়েছে। নমস্কার। শুনলেন সৈয়দ মুস্তাফা আলীর লেখা পঞ্চতন্ত্র প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত বই কেনা নামক প্রবন্ধের পাঠ করলেন শঙ্খ অধিকারী। এই প্রবন্ধটি যে সমস্ত ছাত্রছাত্রীদের বিভিন্ন শ্রেণীতে পাঠ্য রয়েছে তাদের জন্য প্রশ্ন এবং উত্তর নিয়ে আমাদের নতুন ভিডিও তৈরি হবে, তাই সেগুলো পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অনেক ধন্যবাদ।